সো আমরা লাস্ট ক্লাসে বেসিক্যালি যেটা করছিলাম, আরেকজন জয়েন করছে, রাফসান, তাই না? ওকে, সো লাস্ট ক্লাসে আমরা বেসিক্যালি অর্গানিকের প্রথম পার্টটা শেষ করছিলাম। মোস্টলি 80% শেষ করেছিলাম। দিস ইজ গোনা বি দ্য সেকেন্ড পার্ট অফ অর্গানিক, অ্যান্ড কিছু প্র্যাকটিক্যাল টেকনিক্স শিখবো, অ্যান্ড দেন উইল বি ডান উইথ ইউনিট টু। ওকে, আজকে বলতে পারো ইন আ সেন্স লাস্ট ক্লাস অফ ইউনিট টু। তো শুরু করা যাক। তোমাদেরকে কালকে বলছিলাম যে কালকের যে ক্লাসটা ছিল, কালকের ক্লাসটা অবশ্যই ইন আ সেন্স একটা রিক্যাপের মতো ছিল, কারণ অনেক অর্গানিকের যে অনেকগুলো কনসেপ্ট আমরা দেখছি কিংবা রিয়াকশনগুলো দেখছি, ইট ওয়াজ কাইন্ড অফ ইউনো আগে থেকে পড়া, হয়তো বা আইজিসিসি পাইছি কিংবা ইউনিট ওয়ানের অর্গানিকে পড়ছি। আজকের টপিকটা সম্পূর্ণ নতুন, ঠিক আছে? সো এটা একটু ভালো করে দেখবা। ফর এক্সাম্পল, মাস স্পেকট্রোস্কোপি, দিস ইজ দ্য টেকনিক দ্যাট আই ওয়াজ দ্য টপিক দ্যাট আই ওয়াজ টকিং অ্যাবাউট। প্রথমত আমরা বুঝি মাস স্পেকট্রোস্কোপি জিনিসটা কি। Okay, mass spectroscopy is an analytical technique which is used to identify unknown compounds. The molecules in a small sample are bombarded with high energy electrons which can cause the molecules to lose an electron. ঠিক আছে? প্রথমে যেটা হয়ে থাকে যে যে মলিকিউলটাকে আমরা বেসিক্যালি অ্যানালাইজ করতে যাচ্ছি মাস স্পেকট্রোস্কোপির মাধ্যমে, এই মলিকিউলটা প্রথমে কিন্তু মনে রাখবা গ্যাসিয়াস ফর্মে থাকে। ওকে, আমি আসলে ডায়াগ্রামটা যদি দেখাই তাহলে তোমাদের জন্য বেটার হবে। তাহলে আমি জাস্ট শো ইউ দ্য ডায়াগ্রাম। এখানে মনে হয় না ডায়াগ্রামটা নাই। ডায়াগ্রামটা দেখাইতেছি, 1 মিনিট। এই দেখো, দিস ইজ এন এক্সাম্পল অফ আ মাস স্পেকট্রোমিটার। ঠিক আছে, এই হয়েছে যে স্পেকট্রোমিটারের মেশিন যেটা। এখানে কি হয়, প্রথমত যে মলিকিউলটা আমরা বেসিক্যালি কিংবা যে স্যাম্পলটা আমরা বেসিক্যালি অ্যানালাইজ করব, এটাকে প্রথমে ভেপোরাইজ করা হয়। ভেপোরাইজ করার পরে এটাকে গ্যাসিয়াস ফর্মে এই আয়োনাইজেশন চেম্বারের ভিতরে ঢুকানো হয়। ইলেকট্রন গান নামে একটা ইকুইপমেন্ট আছে হুজ জব ইজ টু বেসিক্যালি প্রডিউস ইলেকট্রন অ্যান্ড shoot it down towards the gaseous molecule of the vapor sample. So what happens, the molecules in the small sample are bombarded with high energy electrons. Electrons এর কিন্তু অনেক প্রচুর কিনেটিক এনার্জি থাকে। সো তারা যখন বেসিক্যালি ওই ওই গ্যাসিয়াস মলিকিউলের সঙ্গে গিয়ে জয়েন করে কিংবা যখন বম্বার্ড করে, তখন কি হয়, তখন আরেকটা ইলেকট্রন এখান থেকে বেসিক্যালি তোমার বের হয়ে যায়, এবং ওই মলিকিউলটা নিজে বলতে পারো একটা আয়ন তৈরি হয়, মানে সে আয়নে কনভার্ট হয়ে যায়, পজিটিভলি চার্জড মলিকুলার আয়নে কনভার্ট হয়ে যায় উইথ ওয়ান আনপেয়ার্ড ইলেকট্রন। ঠিক আছে, ওই আনপেয়ার্ড ইলেকট্রনটা কিন্তু যে ইলেকট্রন বম্বার্ড হয়েছে ওইটাই আনপেয়ার্ড ইলেকট্রন। আর এমনিতে আর ওই বম্বার্ডমেন্টের কারণে আরেকটা ইলেকট্রন এখান থেকে বের হয়ে চলে গেছে, যার ফলে সে মলিকুলার আয়নে কনভার্ট হয়, পজিটিভলি চার্জ মলিকুলার আয়নে বেসিক্যালি কনভার্ট হয়। ঠিক আছে, এইটাই হলো কথা। তারপরে কি হয়, এই মলিকুলার আয়নটা বেসিক্যালি এদিক দিয়ে বের হয়ে তোমার অ্যাক্সেলারেটেড হওয়া শুরু করে। কিভাবে অ্যাক্সেলারেটেড হয়, এখানে দেখো চার্জ প্লেটস আছে। চার্জ প্লেটস এর কাজ কি? পটেনশিয়াল ডিফারেন্স বেসিক্যালি তৈরি করা, তাই না? সো ওয়েন আয়ন্স পাস থ্রু আ পটেনশিয়াল ডিফারেন্স প্লেট, লাইক দুইটা প্লেটের মাঝখান দিয়ে যখন যায়, তাদের মধ্যে একটা পটেনশিয়াল ডিফারেন্স, হাই পটেনশিয়াল ডিফারেন্স আছে, হাই। তখন যেটা হয় সেটা হইতেছে ওই আয়ন্স গুলা ইউনো এনার্জি পায়, কিনেটিক এনার্জি পায় এবং অ্যাক্সেলারেট হওয়া শুরু করে। সো অ্যাজ দ্য অ্যাক্সেলারেট ফরওয়ার্ড, একটা সময় এই রিজিয়নে আসে যেখানে বলতে পারো স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড আছে। কেন? কারণ মেশিনের আশেপাশে তোমার ইলেকট্রোম্যাগনেটস কানেক্টেড। এখন
ম্যাগনেটিজমের কারণে এই আয়ন্স গুলো ডিফ্লেকশন এক্সপিরিয়েন্স করে। নাও দ্য এক্সটেন্ট অফ দ্য ডিফ্লেকশন অফ দ্য আয়ন্স ডিপেন্ডস অন ওয়ান থিং, which is mass to charge রেশিও। এটা আমরা একটু পরে দেখব। তবে ছোট কথা বলতে গেলে যদি এটার ভ্যালু কম থাকে, if the value of mass to charge ratio, if the value ratio is less, then deflection will be more. ঠিক আছে? If the value ratio is high, then deflection will be তার মানে কি রেশিওর উপর ডিপেন্ড করে। যত বেশি রেশিও হবে তত কম, আই মিন তত কম ডিফ্লেকশন এক্সপিরিয়েন্স করবে। মানে ডিফ্লেকশন বলতে আর কি সে এভাবেই যাবে আর কি, বেসিক্যালি এত বেশি এভাবে ডিফ্লেক্টেড হবে না, বুঝছো তো? আর যার কম মাস টু চার্জ রেজিস্ট্রি সবচেয়ে বেশি ডিফ্লেক্টর হবে, লাইক দিস। ঠিক আছে? সো এনিওয়েজ, ডিফ্লেকশন কতটুকু ফেস করে এটা তো বুঝলাম। ঘুরে ফিরে কিন্তু ফাইনাল ডেস্টিনেশন হইতেছে ওই ডিটেক্টর। ওই ডিটেক্টর থেকে যে সবচেয়ে বেশি ডিফ্লেক্টেড আয়নও কি বলে ডিটেক্টেড হয়, আবার সবচেয়ে কম ডিফ্লেক্টেড আয়নও হয় ডিটেক্টেড হয়। মেবি টাইমিং ইজ ডিফারেন্ট। তো ডিটেক্টরটা কিন্তু আবার একটা কম্পিউটারের সাথে কানেক্ট। ঠিক আছে? একটা স্পেশালাইজড সফটওয়্যারওয়ালা কম্পিউটারের সঙ্গে কানেক্টেড। সেখানে তোমার ইনফ্রারেড স্পেকট্রাম কিংবা মাস স্পেকট্রাম, নট ইনফ্রারেড, মাস স্পেকট্রাম হলে বেটার। মাস স্পেকট্রামটা বেসিক্যালি ইউনো ক্রিয়েট করা হয় কিংবা বানানো হয়ে থাকে ফ্রম দ্য ডাটা কালেক্টেড ফ্রম দ্য ডিটেক্টর। ঠিক আছে? এখন মাস স্পেকট্রামটা কি জিনিস আমরা একটু পরে নিচেই দেখবো। ঠিক আছে? বাট ওভারঅল আই থিঙ্ক তোমরা বুঝছো প্রসেসটা কিভাবে হয়। প্রথমে মলিকুলার আয়ন হয়। আচ্ছা, এখন আরেকটা কথা হইতেছে, এই যে মলিকুলার আয়ন যেটা, এই যে মলিকুলার আয়ন যেটা তৈরি হয়েছে, আহ এই মলিকুলার আয়নটা তুমি চাইলে আরো মানে ছোট করতে পারো, মানে এটাকে আরো ভাঙতে পারো, কিন্তু এটাকে ফ্র্যাগমেন্ট করতে পারো। লেটস সে মলিকুলার ফ্র্যাগমেন্টেশন করতে পারো। লাইক আমি এটা পরে বলতেছি কিভাবে। ফ্র্যাগমেন্টেশন মেইন কথা মিনস দ্যাট বড় একটা মলিকুলার আয়নকে আরো ছোট ছোট আয়নে কিংবা ছোট ছোট যে পার্টে ভাগ করা, কিছু না। ঠিক আছে? আর একটা জিনিস মনে রাখবা, মাস স্পেকট্রোমিটার উইল অনলি ডিটেক্ট দ্য পজিটিভ পার্ট। সো ফ্র্যাগমেন্টেশনটা তোমার এই ডিফ্লেকশনের সময় হয়ে থাকে। ওকে? ডিফ্লেকশনের সময় হয়ে থাকে, কিংবা মনে করো আয়নাইজেশন যখন হয় তখন হয়ে থাকে। যেকোনো একটা সময় ফ্র্যাগমেন্টেশন হতে পারে। মোস্টলি তোমার ডিফ্লেকশনের সময় হয়। ওই যে মলিকুলার আয়নটা আসতেছে না, ওর নিজে আবার মনে করো ফ্র্যাগমেন্ট হয়ে আরো ছোট ছোট পার্টে যায়। এখন ফ্র্যাগমেন্টেশনে একটা পজিটিভ চার্জ মানে একটা রেডিক্যাল তৈরি হয়, একটা রেডিক্যাল তৈরি হয়, আর একটা তোমার পজিটিভলি চার্জড আয়ন তৈরি হয়। ডিটেক্টরটা কিন্তু পজিটিভলি চার্জড আয়নটাই বেসিক্যালি ডিটেক্ট করে। ঠিক আছে? এটা মনে রাখবা। These fragmented ions are accelerated by an electric field. এই যে ওরা বলছে না, বললাম না যে হয় তোমার এখানে ফ্র্যাগমেন্টেড হয় বম্বার্ডমেন্টের সময়, আর নাইলে ডিফ্লেকশনের সময় হয়। ওরা বলতেছে আয়নাইজেশন চেম্বারের ভিতরে ফ্র্যাগমেন্টেশন হয়, একই কথা, সমস্যা নাই, হয় অ্যাক্সিলারেট হয়। তারপরে based on their mass to charge ratio, the ion fragments are then separated by deflecting them into the detector. ওকে। তো এই দেখো আমি বলছিলাম যে the smaller and more positively charged fragment ions, okay, the smaller and more positively charged fragment ions will be detected first as they will get deflected the most. Think about it, mass divided by charge, তাই না? Smaller and most positively যদি থাকে মানে চার্জ বেশি, মাস যদি সমান থাকে, assuming that all the ions mass is same, তাহলে তোমার কি হবে, রেশিওর ভ্যালুটা কি হবে? রেশিওর ভ্যালুটা ছোট হবে। আমি তোমাকে কি বলছিলাম, এই ভ্যালু রেশিওর যত বেশি মানে এই রেশিওর ভ্যালু যত ছোট হবে, ডিফ্লেকশন সবচেয়ে বেশি হবে, তাই না? এই দেখো এখানে লেখা আছে। তো they will be deflected the most and are more attracted towards the negative pole of the magnet. So যেটা বলতেছিলাম, এই উপরে ইলেকট্রোম্যাগনেটের তো এখানে পজিটিভ নেগেটিভ আছে, এটা নেগেটিভ যদি ধরো, এটা পজিটিভ ধরো, তাহলে বুঝতেই পারছো ডিফ্লেকশনের মাধ্যমে ইটস গোনা বি মোর অ্যাট্রাক্টেড টুয়ার্ডস দ্য নেগেটিভ সাইড। ঠিক আছে? তো এই হইলো কথা।
Each fragment এখন এক একটা fragment corresponds to a specific peak with a particular mass to charge mass to charge value in the mass spectrum. তো এক একটা fragment কিন্তু এক একটা peak দেখায় mass spectrum এর মধ্যে. The base peak is the peak corresponding to the most abundant ion. ঠিক আছে? The mass to charge ratio is referred to as ওই একই কথা and it is almost always 1:1. এটা আমরা যদি স্পেকট্রামটা একটু দেখি এটা হইতেছে তোমার মাস স্পেকট্রাম. ঠিক আছে? তোমার এক্স অ্যাক্সিসে অ্যাবান্ডেন্সটা বোঝায়. অ্যাবান্ডেন্সটা বেসিক্যালি মিনস দ্যাট কতটুকু পরিমাণে ওই ফ্র্যাগমেন্ট আয়নটা অ্যাভেলেবল আছে তোমার স্যাম্পেলের মধ্যে. ওকে? আর আরেকটা কথা হইতেছে তোমার মাস টু চার্জ রেশিওটা তোমার এক্স অ্যাক্সিসে থাকে. বেস পিক হইতেছে যে আয়নটা, যে মলিকুলার আয়নটা সবচেয়ে বেশি অ্যামাউন্টে বেসিক্যালি অ্যাভেলেবল তোমার স্যাম্পেলের মধ্যে. ঠিক আছে? এটাই সব এই জন্য মানে অ্যাবান্ডেন্স তার সবচেয়ে বেশি. আই হোপ তোমরা মানে এটা বুঝছো, মানে জিনিসটা কি, বেস পিক বলতে কি বোঝে আর মাস টু চার্জ রেশিও বলতে কি বোঝে. ঠিক আছে? আইসোটোপস আর ডিফারেন্ট অ্যাটমস. আইসোটোপসের তো মানে নতুন করে কিছু বলে লাভ নাই, এটা তো তোমরা জানো, যার ডিফারেন্ট নাম্বার অফ নিউট্রন আছে বাট সেম নাম্বার অফ প্রোটন আর ইলেকট্রন আছে এন্ড দে আর অ্যাটমস অফ দ্য সেম এলিমেন্ট. আমরা কিন্তু আইসোটোপস মাস স্পেকট্রামের মাধ্যমে ইজিলি বার করতে পারি. এখন যেহেতু নিউট্রন নাম্বার সেম না, তার মানে কি মাস নাম্বার সমান না, তাই না? ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড বিকজ মাস নাম্বার ইজ মেড আপ অফ হোয়াট? নিউট্রন প্লাস প্রোটন, তাই না? প্রোটন সমান থাকলেও নিউট্রন তো সমান না. তো আমাদের মনে করো ক্লোরিন 35 আছে, ক্লোরিন 37 আছে. দে আর অ্যাটমস অফ দ্য সেম এলিমেন্ট ক্লোরিন বাট হ্যাভ ডিফারেন্ট মাস নাম্বার অ্যাজ ইউ ক্যান সি. মাস স্পেকট্রোস্কোপির মাধ্যমে আমরা বার করতে পারি দেয়ার রিলেটিভ অ্যাবান্ডেন্স অফ দ্য আইসোটোপ এক্সপেরিমেন্টালি, মানে কে একে অপরের সঙ্গে কম্পেয়ার করলে কে বেশি অ্যাবান্ডেন্ট, 37 এনভায়রনমেন্টে বেশি অ্যাবান্ডেন্ট না 35 বেশি অ্যাবান্ডেন্ট. ঠিক আছে? এটা হলো আমরা মানে মাস স্পেকট্রাম থেকে বার করতে পারবো. এখন এখানে দেখো, the relative abundance of an isotope is what? It is the proportion of one particular isotope in a mixture of isotopes found in nature. তার মানে আমি বললাম যে 35 আর 37 এনভায়রনমেন্টের মধ্যে আছে, এর মধ্যে 35 কত? এটার পার্সেন্টেজটাই যখন 100 দিয়ে মাল্টিপ্লাই করব, এই পার্সেন্টেজটাই কিংবা এই প্রপোর্শনটাকে আমরা রিলেটিভ অ্যাবান্ডেন্স বলে থাকি. ঠিক আছে? মানে একটা ফুল আইসোটোপিক মিক্সচারের মধ্যে মানে 100% এর মধ্যে 35 কত আছে, 100% এর মধ্যে 37 কত আছে, এইটা বার করাটাকে আমরা রিলেটিভ অ্যাবান্ডেন্স বলি. তো এটা দেওয়া আছে আগে থেকে, মনে করো 75% দেওয়া, এক্সপেরিমেন্টের আগে থেকে বার করা, আর 37 25%, তার মানে অ্যাবান্ডেন্স ক্লোরিন 35 is more abundant in nature. Okay, and this also makes it the most stable isotope among all of the chlorine isotope. ওকে, এটা হলো কথা. এই হচ্ছে তোমার প্রপোর্শন দেখতে পারতেছো. এটা নিশ্চয়ই 75% ওয়ালা মানে ক্লোরিন 35, আর এটা কি হবে তোমার 25% ওয়ালা ক্লোরিন 37. ঠিক আছে? তো এটা হলো কথা. ও না, এটা বরনের দিছে, সরি আমি ভুল বলছি. বাট এনিওয়েজ, আই থিঙ্ক ইউ ক্যান ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড, এইটা যদি দেখাইতে হয় তাহলে এইভাবেই দেখাইতে হবে. ঠিক আছে? এটা ওরা বরনের দিছে, বরন 10 এর 19.9 আর এটা বরন 11 এর 80.1. বাট ইভেনচুয়ালি দ্য সেম থিং ফর ক্লোরিন এজ ওয়েল. ওই 80.1 এর বদলে তোমাকে 75% পিক আসবে আর কি, আর কিছু না. আর 37 এর ক্ষেত্রে 19.9. ওকে, এটা গেল. আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পলটা দেখলে বুঝতে পারবো যে এক্সামে কি ধরনের প্রশ্ন আসতে পারে. আচ্ছা, in a sample of iron, the ions 54 iron and 56 Fe3 plus are detected. Calculate their mass to charge ratio and determine which ion is deflected more inside the spectrometer. আচ্ছা, আমরা যদি আনসার পেজে যাই, আম, এটা যদি বলি, আম, এখানে কি হবে প্রথমত? প্রথমত আমরা ইয়েটা বার করি, মাস টু চার্জ রেশিওটা বার করি. আমাদের এখানে তোমার কিন্তু মাস নাম্বারটা দেওয়া, ইউ অলসো নো দ্য চার্জ 2+, তাই না? তো 54/2 দিয়ে মাস টু চার্জ রেশিওটা ভ্যালুটা বের করে ফেললা. এটারও মনে করো মাস টু চার্জ রেশিও ভ্যালুটা বের করে ফেললা 19 আর 27. ঠিক আছে? অবভিয়াসলি দেখতে পারতেছো 56 এর হ্যাজ আ স্মলার মাস টু চার্জ রেশিও এন্ড দেয়ারফল ইট উইল বি ডিফ্লেক্টেড মোর, তাই না? এটা তো আমরা বললামই যে যার সবচেয়ে কম ভ্যালু সে বেশি ডিফ্লেক্টেড হবে, যার বেশি ভ্যালু সে কম ডিফ্লেক্টেড হবে. ঠিক আছে? এটা তো জানা কথা. সো তোমাকে যদি বলে which ion is deflected more, so you can easily say by judging from the mass to charge ratio that this one will what?
will be diffracted more. It also has the largest positive charge and will be more attracted towards the negative pole of the magnet within mass spectrum. Makes sense কারণ 3 plus 2 plus obviously 3 plus পজিটিভ চার্জ বড়, সো নেগেটিভ পোলের দিকে নেগেটিভ পোল অফ দ্য ম্যাগনেটের দিকে সে আরো বেশি অ্যাট্রাক্টেড হবে। ঠিক আছে, এটা মনে রাখবা। এরপরে দেখো, a small mass to charge ratio value corresponds to fragments that are either small or have a high positive charge or a combination of both. এটাও হইতে পারে কোনো সময় যে দেখবা যে মাস টু চার্জ রেশিও ভ্যালুটা খুবই ছোট, আর এটা বেসিক্যালি বোঝাইতেছে যে তুমি দেখবা যে মানে কোনো সময় নট শব্দ অল আউট টাইম, কিছু কিছু আইসোটোপের ক্ষেত্রে দেখবা যে বরন মানে মনে করো ক্লোরিন 35, ক্লোরিন 37 প্লাস, এইভাবে তোমাকে বেসিক্যালি দিয়ে দিতে পারে। কারণ মানে তার মানে কি একই পিকের মধ্যে তারা বেসিক্যালি দুইটাই ইয়ে দেখাইতেছে, মানে একই পিকের মধ্যে তারা দুইটাই রিলেটিভ অ্যাবান্ডেন্সটা দেখাইতেছে। এই জন্য তোমার বেসিক্যালি তুমি মানে কম্বিনেশন ওয়ালা মাস্টার চার্জ কি বলবো মলিকুলার আয়ন পাইতেছো। বাট এটা আহ, মানে কি ভেরি রেয়ার, এটা আমরা পরে দেখবো, সমস্যা নাই, আমরা পরে আরো দেখি। আরেকটা জিনিস দেখি, each peak is the mass in the mass spectrum corresponds to a certain, এটা তো দেখলাম, জানলাম। আচ্ছা, এখানে একটা জিনিস বড় কথা, the peak with the highest mass to charge ratio value is the molecular ion peak which gives information about the molecular mass of the compound। ঠিক আছে, এই যে মলিকুলার আয়ন পিকটা আছে, আমরা কিন্তু বেস পিক জানি কি, ঠিক আছে, বেস পিকটা কি, যে পিকটা সবচেয়ে লম্বা, ঠিক আছে, যার রিলেটিভ ইন্টেন্সিটি সবচেয়ে বেশি, এটা হইতেছে বেস পিক। কিন্তু হোয়াট ডু ইউ কল দ্য মলিকুলার আয়ন পিক? মলিকুলার আয়ন পিক ইজ দিস ওয়ান, the one which is the peak which is the highest mass to charge ratio। এটা সবসময় রাইটের দিকেই থাকে, আর এটাই মূলত তোমার মলিকুলার মাস থাকে। ঠিক আছে, এটাকে তুমি ইনডাইরেক্টলি মলিকুলার মাস বলতে পারো কম্পাউন্ডের কিংবা আইসোটোপের, যেটারে তুমি ইয়ে করতেছো মানে আইডেন্টিফাই করতেছো, আর ইনডাইরেক্টলি মলিকুলার মাস বলা যেতে পারে। The molecular ion is the entire molecule that has lost one electron when bombarded with a beam of electrons। যেটা তো আচ্ছা, আরেকটা কথা, দিস থিংস আর বেস পিক, মলিকুলার মাস, মলিকুলার আয়ন পিক, এগুলো খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আরেকটা যেটা খুবই রেয়ার, সেটা হচ্ছে দ্য M+1 পিক। ইট ইজ আ স্মল পিক উইচ ইজ ডিউ টু দ্য ন্যাচারাল অ্যাবান্ডেন্স অফ দি আইসোটোপ কার্বন 30। সবসময় মনে রাখবা, এই যে M+1 পিক যেটা, ইট ইজ অনলি ফাউন্ড ফর কার্বন 13 আইসোটোপ। যদি মাস স্পেকট্রামটা কার্বন 13 আইসোটোপ নিয়ে মানে থাকে, তখনই দেখবা যে কোনো সময় দেখবা যে M+1 পিক মানে মলিকুলার আয়ন পিকের পরে আরেকটা পিক আছে, মলিকুলার আয়ন পিকের পরে আরেকটা পিক আছে, সো জাস্ট আফটার দ্যাট। সো এটা কত, এটা মনে করো 56, 57, 58, 59, তাই না? তাহলে এখানে দেখবা আরেকটা পিক আছে, যদিও মলিকুলার আয়ন হইতেছে তোমার 59, বাট তাহলে এটা কি হবে স্যার? এটা হবে M+1 পিক। ঠিক আছে, এটা জাস্ট তোমার কার্বন 13, বারবার বলতেছি এক্সেপশন, কার্বন 13 আইসোটোপের ক্ষেত্রে আমরা এটা দেখতে পারি। ঠিক আছে, the amount of naturally occurring is a little over 1, so the M+1 peak is very small. Yes, it is pretty small. রিমেম্বার দ্যাট ইট ইজ প্রিটি স্মল, অনেক কম, মানে একদম ছোটই বলতে পারে, কিন্তু আছে। ঠিক আছে, তো এটা মানে একটু সাবধান থাকবা যখনই তোমার আইসোটোপটা কার্বন 13 থাকবে। The height of the M+1 peak for a particular ion depends on how many carbon atoms are present in that molecule. যত বেশি কার্বন অ্যাটম, দ্য লার্জার দ্য M+1 peak। তার মানে কি কার্বন চেইন যত বেশি থাকবে, মনে করো এখানে তিনটা, আর এখানে মনে করো কি চারটা, তাই না? এক দুই তিন, এখানে এক দুই তিন চার পাঁচটা মনে করো, ঠিক আছে, সবগুলাই কার্বন 13, তাহলে বুঝতেই পারতেছো যার চেইন মানে চেইন বেশি, কার্বন 13-এর চেইনটা বেশি, তারই M+1 পিকটা বেশি কিংবা বেশি থাকবে বা বড় থাকবে। ঠিক আছে, the height of the M+1 peak for an hexene containing 6 carbon atoms ion will be greater than the height of the M+1 peak of an ethane। এই তো বললাম না, এটা বলছে ওরা। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো, ডিটারমাইন ওয়েদার দ্য ফলোইং মাস স্পেকট্রাম করেসপন্ডস টু বিউট-1 or পেন্ট-1। তোমাকে অলরেডি কম্পাউন্ড বলে দিছে ওয়েদার ইটস বিউট-1 or পেন্ট-1। ঠিক আছে, আচ্ছা আমরা প্রথমে মলিকুলার আয়ন পিকটা দেখি। এখানে মলিকুলার আয়ন পিকটা এখানে কি হবে, তাই না? দ্য মাস স্পেকট্রাম করেসপন্ডস টু পেন্ট-1 অ্যাজ দ্য মলিকুলার আয়ন পিক, কি বলে, ইজ এট মাস টু চার্জ রেশিও অফ 70। ইজি, আমরা যদি দেখি কোথায়, হ্যাঁ এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে একটা ছোট্ট একটা ভ্যালু আছে, এই দেখো, মানে সবচেয়ে হাইয়েস্ট হচ্ছে 70।
সবসময় মনে রাখবা, মানে এখানে কোনো পিক থাকলেও ওইটা দেখা লাগবে, ক্লিয়ার? জাস্ট বিকজ এখানে মানে লম্বা আছে আর এটা ছোট আছে তার মানে এটা, ইউ নিড টু চেক আউট দ্য রাইট মোস্ট পার্ট অফ দ্য গ্রাফ। রাইট মোস্ট পার্টের মধ্যে দেখতে পাচ্ছি এখানে একটা, দেখতে পাচ্ছি একটা ইয়ে আছে, 70 হবে তোমার তাহলে মাস টু চার্জ রেশিও। আচ্ছা, 71টা কেন হবে না? কারণ প্রথমত হইতেছে তোমার ইউনো প্যান্ট ওয়ান ইন, ঠিক আছে? তুমি যদি প্যান্ট ওয়ান ইনের মলিকুলার মাস বার করো তাহলে 70 পাবা, ওকে? আর দ্বিতীয় কথা হইতেছে 71 হওয়ার নাই হওয়ার কথা, কারণ তোমাকে কি বললাম, the small peak 71 is a carbon 13 peak which does not count as the molecular ion peak, তাই না? ওই যে তোমাকে বললাম না যে একটু আগে যে M+1 পিক বলে কথা আছে। সো সামটাইমস দেখবা যে কনফিউজ করে না এটা যে 71 মলিকুলার নাকি 70 মলিকুলার, ঠিক আছে? এটা কনফিউজ করে না। 70 হবে তোমার মলিকুলার আয়ন পিক আর 71টা M+1 পিক থাকবে। M+1 পিকটা কেন? কারণ প্যান্ট ওয়ান ইনের মধ্যে, এই যে প্যান্ট ওয়ান ইনের মধ্যে যে কার্বনগুলো আছে, এই কার্বনগুলো তোমার কার্বন 13 না? সো কার্বন 13 এর জন্য বেসিক্যালি আমরা M+1 পিকটা পাইতেছি। খুবই ছোট, দেখো ইটস লিটল লিটল ওভার আর কি, ওয়ান আর কি, ঠিক আছে? তার মানে কি, এর ঠিক লেফট সাইডের যে পিকটা আছে ওটাই হবে তোমার মলিকুলার আয়ন পিক কিংবা মলিকুলার মাস, এবং ইট কাইন্ড অফ মেক সেন্স। কারণ তুমি যদি দেখো ইয়েতে, মানে তুমি যদি এটা ক্যালকুলেট করে দেখো, তুমি নিজেই ক্যালকুলেট করে দেখো না কত আসে। দেখো এখানে কত, তোমার C5H10, ইফ আই এম নট রং, তাই না? তাহলে 5 টাইমস 12 প্লাস 10, তাহলে 60 প্লাস 10 কত, 70, তাই না? মলিকুলার, তুমি ওখানে মলিকুলার মাস বার করছো যেভাবে বার করো আর কি, ওই প্রত্যেকটা রিলেটিভ অ্যাটমিক মাস দিয়ে। আর এখানে তো পিকটা আশা করি এখন বুঝছো কিভাবে ম্যাচ হয়, ঠিক আছে? তাহলে মানে কি, এই স্পেকট্রামটা তাহলে কিসের হবে? প্যান্ট ওয়ানিনের হবে না বিউট ওয়ানিন? প্যান্ট ওয়ানিনের হবে, ঠিক আছে? তুমি বিউট ওয়ানিনের দেখো, বিউট ওয়ানিন অ্যারাইজেস ফ্রম দ্য C4H8 প্লাস আয়ন উইচ হ্যাজ আ মলিকুলার মাস অফ 56, ঠিক আছে? বিউট ওয়ানিনকে তো প্রথমে বম্বার্ড করা হয়েছে, তাই না? এই জন্য কিন্তু এটাকে আয়নিক ফর্মে দেওয়া হয়েছে, আশা করি বুঝছো। এখন এখানে C4H8 প্লাসের জন্য অবভিয়াসলি তুমি যখন মলিকুলার মাস বার করো 56, তুমি দেখো এখানে 56 কি তাহলে, নো 56 তো না, তোমার দেখো 56 ইজ হিয়ার, তাই না? সরি, 56 55 56 এটা, এটা তো এখানে, তাই না? তো আমরা তো এখানে মলিকুলার আয়ন পিকটা 56 এ পাইতেছি না। তার মানে কি, এই কম্পাউন্ডটা প্যান্ট বিউট ওয়ান ইন হবে না, ঠিক আছে? তো আশা করি বুঝছো। আহ, রাফসান বুঝছো? রাফসান, ক্যান ইউ হিয়ার মি? হ্যাঁ ভাইয়া বুঝছো। ওকে, গুড। আমরা যখন যাব নেক্সটে, তারপরে হইতেছে মাস স্পেকট্রাম ফ্র্যাগমেন্টেশন। হুম, আচ্ছা, এটা গুরুত্বপূর্ণ, দেখো মলিকুলার আয়নপিক দিয়ে তো আমরা বুঝলাম যে মলিকুলার মাসটা অফ আ কম্পাউন্ড আমরা আইডেন্টিফাই করতে পারি, কিন্তু ডিফারেন্ট কম্পাউন্ডস মে হ্যাভ দ্য সেম মলিকুলার মাস, ঠিক আছে? এটা একটা ইস্যু। ফর এক্সাম্পল, অনেকগুলা বললাম না আইসোমার আছে, অনেকগুলো আইসোমার আছে যাদের মলিকুলার মাস সমান থাকে, স্ট্রাকচারাল ডিফারেন্স থাকতে পারে, কারণ মলিকুলার কি বলে, আইসোমারসদের তোমার বলতে পারো মলিকুলার মাস সমান থাকলেও স্ট্রাকচারাল ডিফারেন্সের কারণেই তো তাদেরকে আইসোমার বলা হয়ে থাকে, তাই না? So, তখন কি করব, তখন টু ফার্দার ডিটারমাইন দ্য স্ট্রাকচার অফ দ্য আননোন কম্পাউন্ড ফ্র্যাগমেন্টেশন ইজ ইউজড। Fragments may appear due to the formation of characteristic fragments or the loss of small molecules. For example, a peak at 29 is due to the characteristic fragment of C2H5 plus, ঠিক আছে? এই পিকটা মানে যে দেওয়া হয়েছে এটা হয়তো বা একটা লার্জার মলিকিউল থেকে বেসিক্যালি আসছে, মানে আরেকটা বড় মলিকিউল থেকে ফ্র্যাগমেন্ট হয়ে এটা আসছে। সেই ফর ইনস্ট্যান্স আমি এই যে কি বললাম, কি বলা যায়, সে ফর ইনস্ট্যান্স এই যে C5H10 প্লাস, এটাকে ফ্র্যাগমেন্ট করে আমি চাইলে C2H5 প্লাস, আর অন্যদিকে মনে করো বাকি কয়টা থাকে, এই যে C3 আর C3, 7 8 C3H8 প্লাস, আর এখানে যদি আমি বলি না, এখানে যদি 2 দেই তাহলে বেটার হবে আর কি, মনে করো C2H4 প্লাস, নাকি? হুম, হুম,
C2H4 প্লাস। এইভাবে দুইটা ফ্র্যাগমেন্ট আমরা বেসিক্যালি তৈরি করতে পারি। এটাই ওরা বলতেছে আর কি, যে সামটাইমস C5H10 প্লাসের তো মনে করো এটা কি, এটা সাধারণত তোমার প্যান্ট ইয়ে না, আহ, এটা কি প্যান্ট ওয়ান ইন, ইফ আই এম নট রং, তাই না? তো এটা প্যান্ট ওয়ান ইন, তো প্যান্ট টু এনও থাকতে পারে, কিংবা আরো একটা আইসোমার থাকতে পারে প্যান্ট ওয়ান ইন এর, তাই না? সো প্যান্ট ওয়ান ইন এর তো অনেকগুলো আইসোমার আছে, এখন এই আইসোমার এর মলিকুলার মাস তো সমান থাকবে, তার মানে কি প্রত্যেকটার মলিকুলার আয়ন পিক সমান থাকবে। যে আমাদেরকে যদি ইন্ডিভিজুয়ালি আইডেন্টিফাই করতে হয়, তাহলে এই যে ফ্র্যাগমেন্টেশন করা লাগবে। হয়তোবা দেখবা যে প্যান্ট ওয়ান এর ক্ষেত্রে C2H5 প্লাস তৈরি হয়েছে, কিন্তু প্যান্ট টু এন এর ক্ষেত্রে দেখলা যে C2H4 প্লাসও তৈরি, C2H4 প্লাস এডিশনালি তৈরি হয়েছে অ্যালং উইথ দিস ওয়ান। ঠিক আছে? সো দ্যাট ইজ দ্য ডিফারেন্স, কিংবা দ্যাট ইজ দ্য ডিস্টিংগুইশিং পয়েন্ট বিটুইন প্যান্ট ওয়ান ইন অ্যান্ড প্যান্ট টু ইন। ঠিক আছে? তো এটা ওরা এটাই বলতেছে আর কি, যে ফ্র্যাগমেন্টেশনের মাধ্যমে আমরা আইসোমার্স গুলা বলতে পারো ডিস্টিংগুইশ করতে পারবো, ইভেন তো দে হ্যাভ দ্য সেম মলিকুলার আয়ন পিক। এখানে দেখো কিছু অ্যালকিনের মলিকিউল আছে, ঠিক আছে? এটা মনে রাখতে হবে তোমাদেরকে। এই যে এই ফ্র্যাগমেন্ট গুলা তোমরা যদি, দিস আর দ্য মোস্ট কমন ফ্র্যাগমেন্টস দ্যাট আর available or that are basically mostly seen during mass spectrometry, at least in AS level. So recommendation থাকবে যে এই টেবিলটা তোমরা মুখস্থ করে ফেলো। ঠিক আছে? কি বলছি? এটা যদি মুখস্থ করতে পারো, তাহলে এক্সামের সময় আরো ইজিয়ার হবে ফ্র্যাগমেন্টস গুলা বেসিক্যালি আইডেন্টিফাই করার ক্ষেত্রে। ঠিক আছে? যেমন আমি যদি বলি, আহ, এখানে দেখো যে তোমার এই যে ওরা বলেই দিচ্ছে কমন অ্যালকেন ফ্র্যাগমেন্টস আর গিভেন ইন দ্য টেবিল। যেমন এখানে দেখো, এটা হইতেছে তোমার মাস স্পেকট্রাম শোয়িং দ্য ফ্র্যাগমেন্টেশন অফ C10H22। তোমাকে C10H22 বেসিক্যালি মাস স্পেকট্রামটা দিয়ে দিছে। দেখো এখানে তো এখানে 57 আছে, 71 আছে, 113 আছে, 14.2 আছে। যখনই 57 পাবা, তখনই বুঝবা এটা C4H8 প্লাস। কেন? কারণ ওই যে টেবিলে এটা দেওয়া আছে। ঠিক আছে? 71 এর ক্ষেত্রে এটা, 113 এর ক্ষেত্রে তোমার C8H17 প্লাস। তো কিছু জিনিস আছে, মানে কিছু পিক তুমি যদি মনে রাখতে পারো, তাহলে ইজিলি তোমার জন্য এই টেবিলটা মনে রাখলে মনে করো ইজিলি মনে করো বলতে পারবা যে ফার্স্ট অফ অল তুমি ওই যে ইয়েটা বার করবা, কি বলে, মাস টু চার্জ রেশিও ভ্যালুটা বার করবা, ওই ভ্যালুটা দিয়ে তুমি যে টেবিলটা মুখস্থ করছো ওই কমন ফ্র্যাগমেন্টস গুলো ইজিলি তাড়াতাড়ি আইডেন্টিফাই করতে পারবা। ঠিক আছে? এটা মনে রাখবা। C10H22 তো তোমার মলিকুলার আয়ন 142 হবে, এই দেখো। তো এটা দেখে নিবা। মলিকুলার আয়ন ইজ জাস্ট ইউজ ফর তোমার, কি বলে, আইডেন্টিফিকেশন। ওকে? তোমার কিন্তু ফ্র্যাগমেন্টস গুলো আলাদা আলাদা করে দেখতে হবে এই পিক ফুল ইয়েটা, স্পেকট্রামটা অ্যানালাইজ করে। যেমন এখানে দেখো হ্যালোজেন অ্যালকিনস often have multiple peaks around the molecular ion peak. এটা একটু ডিফারেন্ট। দিস ইজ caused by the fact there are different isotopes of the halogen. ঠিক আছে? সো কারণ আমি একটা জিনিস বলি, ফর এক্সাম্পল ব্রোমিনের ক্ষেত্রে যদি বলি, ব্রোমিনের কয়টা আছে? 79 Br, আর একটা হচ্ছে 81 Br। ঠিক আছে? there are two peaks for the molecular ion, 108, 110। ঠিক আছে? এটা কেন? কারণ ব্রোমিনের যেহেতু দুইটা, ওকে, আর হ্যালোজেনো অ্যালকেনে যদি, হ্যালোজেনো অ্যালকিন তো মনে করো যদি দুইটা ব্রোমিন থাকে, মনে করো ডাইব্রোমো, ডাইব্রোমো অ্যালকিন। ঠিক আছে? উই ডোন্ট নো অ্যাকচুয়ালি ডাইব্রোমো হ্যালোজেনো অ্যালকিন, হ্যালোজেন না, ডাইব্রোমো অ্যালকিন মনে করো। তো এই যে ডাইব্রোমো যেটা, এই ব্রোমিনটা কিন্তু বলতে পারো এই যে দুইটা ব্রোমিন, একটা 79 হইতে পারে, একটা 81 হইতে পারে, আবার দুইটাই 89 79 হইতে পারে, আবার দুইটাই 81 হইতে পারে। তাহলে কম্বিনেশন এখানে আমরা কয়টা পাইছি? এই ডাইব্রোমো অ্যালকিন হওয়ার জন্য তিনটা কম্বিনেশনের মতো থাকতে পারে, তাই না? একটা হ্যালোজেন অ্যালকিনের মধ্যে যে দুইটা ব্রোমিন আছে, দুইটা ব্রোমিনের তো তিনটা কম্বিনেশন থাকতে পারে, একটা 79, একটা 81, কিংবা দুইটাই 79 কিংবা দুইটা 81, তাই না? এখন 79 81 যদি অ্যাড করো, তাহলে তোমার আই উড সে কত আসে, অ্যারাউন্ড, আমি যদি বলি অ্যারাউন্ড 79, 79 প্লাস 81, 160। ঠিক আছে? হুম, 160, 158, আর এটা হইতেছে 81 প্লাস 81, 162। তিনটা ভ্যালু আছে। সো এখানে ওরা 108 আর 110 দিয়ে দেখাইছে, বাট আমি যদি এটা দেখাই, ওরা সামটাইমস তোমাকে বলতে পারো 160, 158, 162 এভাবে, মানে তিনটা ভ্যালু দিয়ে দিতে পারে। ঠিক আছে?
এর মধ্যে তুমি দেখলা যে তোমার সবচেয়ে বড় পিক হইতেছে তোমার 158 এর মধ্যে। তার মানে কি কম্বিনেশনটা তোমার এইটা, মানে দুইটা ব্রোমিনই কিন্তু তোমার 79 বিআর 79 বিআর, মানে দুইটা ব্রোমিনই 79 79 এর হইলো কথা, ইয়ে থাকবে ওই কম্পাউন্ডের মধ্যে। ঠিক আছে, তো এটা একটু মনে রাখবা। আম, এখানে দেখো ওরা অন্যভাবে একটু দেখাইছে আর কি, দেখো যে one molecular ion contains the 79 Br, the other molecular ion contains the 81 Br। তারা এখানে দুইটা হ্যালোজেন অ্যালকিন দিয়ে দেখাইছে। ঠিক আছে, আমি এখানে একটা হ্যালোজেন অ্যালকিন দিয়ে দেখাইছি, তারা এখানে দুইটা হ্যালোজেন অ্যালকিন দিয়ে দেখাইছে। দেখ, একটা হ্যালোজেন অ্যালকিনে তোমার 79 Br আর একটাতে মনে করো 81 আছে। ওকে, সো 79 Br এর মধ্যে ওরা 108 পাইছে আর 81 এর মধ্যে 110 পাইছে। মজার ব্যাপার হচ্ছে দুইটারই কিন্তু রিলেটিভ অ্যাবান্ডেন্স সমান। তার মানে কি the isotopes or are of similar abundance, so the peaks have similar height basically। so এখানে তোমার বলতে করো মানে মলিকুলার আয়ন দুইটা থাকবে, 108 থাকবে আর 110 থাকবে। ঠিক আছে, এটা আসলে ডিপেন্ড করে আর কি তুমি অ্যানালিসিসটা কিভাবে করতেছো। এখানে ওরা ডিফারেন্ট আইসোটোপস অফ ব্রোমিন ইন দ্য মলিকুলার, মানে ওরা দুইটা হ্যালোজেন অ্যালকিন দিয়ে দেখাইছে। আমি এখানে এটার কথা আমি বলতেছিলাম, যদি একটা হ্যালোজেনের মধ্যে যদি ডাইব্রোমো অ্যালকিন থাকে তখন কি হবে, তখন তোমার যদি মনে করো এই তিনটা কম্বিনেশন থাকে তখন কিন্তু তোমাকে 160 150 160 এভাবে তোমাকে পিকটা অ্যানালাইসিস করতে হবে। ওরা অবশ্য দিয়ে দিবে, যখন যখন দেখবা একটা পিকের মধ্যে সবচেয়ে পিক বেশি তোমার 158-এ, তার মানে কি সবচেয়ে স্টেবল আইসোটোপের মধ্যে মানে 79 বিআরটা অ্যাভেলেবল আছে। ঠিক আছে, তো তখন বুঝবা যে তোমার ওই ডাইব্রোমো অ্যালকিনের মধ্যে দুইটা ব্রোমিনই তোমার 79 79 কম্বিনেশন ওয়ালা। ঠিক আছে, এটা হলো কথা। এখন আসো অ্যালকোহলস। Alcohol often tend to lose a water molecule, giving rise to a peak at 18 below the molecular. Make sense, কারণ ওয়াটারের মলিকুলার মাস কত, 18, তাই না? ওই যে 2 + 16, তো ওইটা অবশ্যই মলিকুলার আয়ন পিক 18-এর মধ্যেই হবে কিংবা 18-এর ভিতরেই হবে। Another common peak is found uh, it at mass to charge value of 31, which corresponds to the CH2OH plus। মানে ওরা বলতেছে এই 31 এর মধ্যে একটা কমন আমরা পিক পাই এই ফ্র্যাগমেন্টের কারণে, এবং এই ফ্র্যাগমেন্টটা কিন্তু তোমার কোথা থেকে আসে, অ্যালকোহলস থেকেই আসে। সে ফর এক্সাম্পল ওরা একটা দিয়ে দিছে, মানে ফর এক্সাম্পল প্রোপান 1। ইট শোজ দ্যাট দ্য কম্পাউন্ড ইজ ফ্র্যাগমেন্টেড ইন 4 ডিফারেন্ট ওয়েজ। আচ্ছা, প্রথমত এই যে প্রোপান 1 যেটা আছে এটাকে তুমি চারটা ভিন্ন ভিন্ন ওয়েতে তুমি ভাগ করতে পারো। একটা হচ্ছে মনে করো C3H7O+, যেটার মাস টু চার্জ রেশিও 59। তারপরে হচ্ছে লস অফ আ ওয়াটার মলিকিউল, এখান থেকে তুমি যখন ইয়ে সরাই দিবা ওই, আচ্ছা প্রোপান 1 এর ইয়ে কি, C3H7O+, মানে ওরা এটার কথাই বলতেছে আর কি। তো নাকি, হ্যাঁ, এটার কথাই বলতেছে OH, তাই না? তো এখান থেকে একটা H+ সরাইলে এখানে একটা ফ্র্যাগমেন্টেশন হয়। তারপরে তুমি এখান থেকে তুমি যখন O সরাই দিবা, আই গেস, সরি, এখান থেকে একটা O আর H সরাই দিবা, তাহলে একটা ওয়াটার মলিকিউল লস হয়ে যাবে। আরেকটা ভাবে ফ্র্যাগমেন্ট করতে পারো, তাহলে এটা কনভার্ট হয়ে কি হয়ে যাবে, C3H6+। তারপরে আহ, এটাকে ফার্দার যদি ইয়ে করো তুমি, তাহলে কি হবে, CH2OH+। আর এটা হলো কথা। হুম, আবার হ্যাঁ, আরেকটা ওয়ে হইতেছে দ্যাট যদি এই প্রথমটার থেকেই বেসিক্যালি এটা যদি ইয়ে হয়, মানে এটা চলে যায় CH2OH+, তাহলে যেটা থাকে এটা থাকে আর কি, মানে এটা তৈরি হয়। মানে যদি CH2OH যদি চলে যায় তাহলে ঘুরে ফিরে এটা থাকে C2H5+ উইথ 29। তাহলে এনিওয়েজ ফ্র্যাগমেন্টেশন দেখো, এখানে ভিন্ন ভিন্ন ওয়ে আছে কিভাবে তোমার একটা অ্যালকোহল ফ্র্যাগমেন্ট হইতে পারে, এবং ফ্র্যাগমেন্টেশনের মাধ্যমে যে ফ্র্যাগমেন্টটা তৈরি হবে এই ফ্র্যাগমেন্টের মাস টু চার্জ রেশিও অনুযায়ী মাস স্পেকট্রামে পিকগুলার বিহেভিয়ার দেখতে পারবা। দেখো 60 হইতেছে তোমার মলিকুলার আয়ন, কারণ মেক সেন্স, কারণ দেখো এখানে কি ওই যে একটা এইচ থাকলে তো এখানে 60 হইতো, তাই না? সো প্রথমেই চোখ বন্ধ করে এখানে মলিকুলার আয়ন পিক দিয়ে দিবা 60, কিংবা এটা দেওয়া থাকবে 60। তারপরে ইউ ডিড দ্য থিং, একটু আগে আমরা দেখলাম কতগুলো ওয়ে আছে ফ্র্যাগমেন্টেশনের। তো পিক্স গুলা দেখো 42-তে একটা, 59-এ একটা, 31-এ একটা, 29-এ একটা। জাস্ট অ্যাবান্ডেন্স গুলো ডিফারেন্ট, কারণ অবভিয়াসলি প্রত্যেকটা ফ্র্যাগমেন্টের অ্যাবান্ডেন্স সমান থাকে না, বাট বেস পিক্স গুলো তুমি নিজে মানে ডিটারমাইন করতে পারবা বাই ডুইং দ্য ম্যাথ হিয়ার। ঠিক আছে, দেখো এখানে
which of the following statement about the mass spectrum of CH3Br is correct? There is one peak for the molecular ion with a mass to charge value of 44 মানে 44 এর ক্ষেত্রে কি কোনো পিক আছে মানে মাস টু চার্জ ভ্যালু 44 এর ক্ষেত্রে কি আমরা পিক দেখতে পারবো 95 এর জন্য দেখতে পারবো the last two peaks have abundance in the ratio 3:1 and occur at 94 and 96 তারা বলতেছে যে লাস্টের যে দুইটা পিক আছে একটার abundant 3:1 মানে একটা পিক বলতে পারো 3 গুণ বেশি আর একটা পিকের এটাই বেসিক্যালি ওরা বলতে যাচ্ছে the last two peaks are of equal size and have about 94 and 96 আচ্ছা কারেক্ট অপশন আনসার ডি হবে আচ্ছা কেন তুমি এখানে একটা লক্ষ্য করে দেখো এই যে তোমার ইয়েটা ওরা যে CH3Br এর কথা বলছে ঠিক আছে ঠিক আছে CH3Br এর কথা বলছে তো বিআর যেটা আছে এই বিআরটা তো দুইটা আমরা জানি 81 বিআর আছে আর একটা আছে 79 বিআর তাই না দুইটা আইসোটোপ থাকে এখন তোমাকে কম্বিনেশন দেখতে হবে কি কি কম্বিনেশন আছে যদি 81 বিআর থাকে 81 বিআর তার মানে এটা যখন মানে ইয়ে হবে মলিকুলার ফ্র্যাগমেন্ট বা ইয়ে হবে বম্বার্ডমেন্ট হয়ে এটা তৈরি হবে তখন যে তোমার যেটা তৈরি হবে তাহলে এটা তৈরি হবে তাই না তাহলে এটা কি হবে 96 থাকে আর এটা 79 বিআর হলে তখন কি এটা 94 তৈরি হবে ওকে আর তুমি যখন ইয়ে করবা বিয়ারটা সরাই দিবা CH3+ তখন তোমার আমরা একটা 15 পাবো so the last two peaks which corresponds to the molecular ion peak therefore are equal in size and occur in mass from 94 and তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখো একটা মনে রাখবা যে যখন তিনটা পিক তৈরি করতে পারবে ওকে যখন তিনটা পিক তৈরি করতে পারবে তখন কিন্তু তোমার বুঝতে হবে দ্যাট মোস্ট অফ দ্য টাইম তুমি দেখবা যে দুইটা বা প্রথম দুইটা পিক বলতে পারো তোমার সমান ভ্যালু থাকবে কিংবা ইকুয়াল সাইজে থাকবে বলছিলাম না আগে তোমাদেরকে যে 79 81 81 81 79 79 যখনই তোমার তিনটা একটা হ্যালোজেনের মধ্যে যদি তিনটা কম্বিনেশন হওয়া যায় তাই না তো তোমার তিনটা পিক দিয়ে দিবে কিন্তু তুমি দেখবা সবচেয়ে বড় পিক তোমার 158 এর তখন তুমি বুঝবা যে আসলে কম্বিনেশন কোনটা ঠিক আছে সেম কেস এখানেও তুমি যদি দেখো যে যে তো এর মধ্যে sorry, আরেকটা জিনিস বলতে ভুলে গেছি তিনটা পিক দেওয়া থাকবে এর মধ্যে দেখবা দুইটা পিক সমান আর একটা পিক বড় ঠিক আছে এখানে হয়তো বা 160 আর 162 মনে করো বড় আর 158টা বেশি বড় তাহলে ওটা মলিকুলার আয়ন হবে ঠিক আছে তো এটা মনে রাখবা যাই হোক এখানে ইয়ে এখানে ক্ষেত্রেও সমান বিষয় যে তোমার তিনটা দেওয়া থাকবে 96 94 96 আর 94 মানে তিনটা দেওয়া থাকবে এর মধ্যে তোমার এই দুইটা দেখবা যে কি লাস্টের যে দুইটা পিক যেটা এই দুইটা দেখবা যে তাদের ইয়েটা সমান মানে কি বলে রিলেটিভ অ্যাবান্ডেন্সটা সমান জাস্ট লাইক ওই যে আমরা একটু আগে দেখছিলাম এই যে ইয়ের ক্ষেত্রে কি বলে এই হ্যালোজেনের মানে অ্যালকেনের ক্ষেত্রে ঠিক আছে তখন আমরা কি বলবো তখন আমরা বলবো দ্যাট তোমার মলিকুলার আয়ন কি বলে এই দুইটা পিকই বলতে পারো মলিকুলার আয়ন পিক হবে ঠিক আছে যখনই দুইটা সমান সমান ইফ দ্য রিলেটিভ অ্যাবান্ডেন্স অফ টু পিকস আর সেম অফ দ্য লাস্ট টু পিকস তাহলে বুঝতে হবে ওই দুইটা পিকই বেসিক্যালি তোমার মলিকুলার আয়ন পিক ইয়ে মানে বোঝায় ঠিক আছে তো এটা কেন বোঝায় কারণ বুঝতেই পারতেছো একটা আইসোটোপ একটা এলিমেন্টের কিংবা একটা হ্যালোজেনের আমরা জানি অনেকগুলা ইয়ে আছে আইসোটোপ আছে তাই না সো 81 বিআর 79 বিআর এইভাবে এটার জন্য বেসিক্যালি তুমি দুইটা সমান সমান পিক পাইতে পারো ওকে আশা করি বুঝছো কি হয় আর কি 3:1 কেন হবে না কারণ বুঝতেই পারতেছো কেন হবে না দুইটা সমান পিক থাকবে তো দের ইজ নো অপশন অফ একটা তিনটা 3 গুণ বেশি একটা কম তাই না এটা হলো কথা তারপরে আসো অ্যালকোহল ফ্র্যাগমেন্টেশন which alcohol is not likely to have a fragment ion at 43 in its mass spectrum আচ্ছা এখানে আহ, প্রথমত হইতেছে 43টা কোন ফ্র্যাগমেন্টের কারণে আসে আচ্ছা প্রথমত হইতেছে এটা আসে করে উইথ দ্য মাস অফ ফর এক্সাম্পল এইটা ওকে CH3 CH2 CH2 প্লাস তারপরে হচ্ছে CH3 2 CH প্লাস দিজ আর দ্য টু ফ্র্যাগমেন্টস মোস্ট লাইকলি বলতে পারো তোমার মানে যেটা দিয়ে আমরা 43 পাইতে পারি এটা আমাদের টেবিলেও আছে ইফ আই এম নট রং না মনে হয় টেবিলে নাই সরি এনিওয়েজ তুমি যদি অ্যানালাইসিস করে দেখো তাহলে দেখবা যে তোমার এই দুইটা পিক মানে CH3 CH2 CH2 প্লাস কিংবা CH3 2 CH প্লাস এই দুইটা ফ্র্যাগমেন্ট থেকে আমরা যদি মানে মলিকুলার মাস বার করি দেখবা 43 আসে এখন এখানে যদি দেখো 2-butanol is not likely to have a fragment as it does not have either of these fragments in this structure আচ্ছা কি বলছে ওরা ওরা বলছে ইজ নট লাইকলি
ওকে, দেখো এখানে কিন্তু এই স্ট্রাকচারটা CH3CH এটার আছে, দেখো, তো এটা হবে। আবার আরেকটা দেখো CH3CH2 তো এই যে এটার আছে, এটার হবে। আবার তুমি যদি বির দেখো, বির ক্ষেত্রেও সত্যি কথা বলতে আছে, তুমি যদি দেখো লাইক ফর ইনস্ট্যান্স এই যে এটা আছে, তাই না? তো দুইটারই আছে, তিন নম্বরটারই আছে, এইটার নাই বলতে গেলে, কারণ তুমি যদি এখানে দেখো, এই যে এটার নাই, কারণ এই যে এখানে দেখো CH3CH2 এখানে একটা এইচ মিসিং, দেখো। সো এই স্ট্রাকচারটা এখানে নাই। আর দ্বিতীয় কথা হইতেছে তুমি যদি আরেকটা দেখো CH3 2CH+, সো এখানে অবভিয়াসলি হওয়ার কোনো চান্স নাই, কারণ CH3, ঠিক আছে, এখানে দুইটা CH3 নাই বলতে গেলে, দুই সাইডে তুমি যদি দেখো, মানে এই সাইডে তো সত্যি কথা বলতে দুইটা CH3 নাই, রাইট? আনলাইক এখানে তোমার দুইটা CH3 আগে থেকেই দেওয়া আছে। ঠিক আছে, কি বলছি? তো এটা হলো কথা। তো মেইন কথা হচ্ছে প্রথমে চেষ্টা করবা যে কোন ফ্র্যাগমেন্ট, যে মানে 43 হোয়াট এভার দ্য ভ্যালু ইজ, ওই ভ্যালু অনুযায়ী তুমি বেসিক্যালি প্রথমে ফ্র্যাগমেন্টটা আইডেন্টিফাই করবা। কি ফ্র্যাগমেন্টটা আইডেন্টিফাই করবা, ফ্র্যাগমেন্ট আইডেন্টিফিকেশন মানে কোন স্ট্রাকচারটা বেসিক্যালি, কোন স্ট্রাকচারের জন্য ফ্র্যাগমেন্টটা হইতে পারে। তারপরে যে স্ট্রাকচারটা তুমি বেসিক্যালি ডিটারমাইন করছো, এই স্ট্রাকচারটা জাস্ট দেখবা তোমার চারোটা স্ট্রাকচারের মধ্যে কিংবা চারোটা কম্পাউন্ডের মধ্যে বেসিক্যালি আছে কিনা। যদি থাকে তাহলে অবভিয়াসলি ওইটা হবে, আর যদি না থাকে তাহলে ওইটা হবে না। ঠিক আছে, এই ধরনের কোয়েশ্চেন এভাবেই তোমাকে বেসিক্যালি ট্যাকল করতে হবে। ইউনিট 2 তে এরকম এমসিকিউ আসে। ওকে, সো আশা করি মনে রাখবা। ওকে, নেক্সট একটা জিনিস, যেটা সেকেন্ড যে টপিক আমাদেরকে শিখতে হবে ইউনিট 2 থেকে, সেটা হচ্ছে ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি কিংবা স্পেকট্রোমেট্রি, যেটাই বলে থাকে না কেন। ইট ইজ আ টেকনিক which is used to identify compounds based on changes in vibrations of atoms when they absorb infrared radiation of certain frequencies. A spectrophotometer irradiates the sample with electromagnetic waves in the infrared region and then detects the intensity of the wavelength which goes through the sample. So একটা স্পেকট্রোফটোমিটার একটা মেশিন আর কি, এটার কাজ হইতেছে বলতে পারো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, মোস্টলি তোমার ইনফ্রারেড ওয়েভস রেডিয়েট করা স্যাম্পেলের উপরে, অ্যান্ড কতটুকু স্যাম্পেলের মাধ্যমে ওই আয়ার রেডিয়েশনটা গেছে ওইটার ওয়েভলেন্থের ইন্টেন্সিটি মেজার করা। ঠিক আছে, ওয়েভলেন্থের ইন্টেন্সিটিটা আমরা বেসিক্যালি কিভাবে মেজার করি? উই মেজার ইট বাই দ্য ইট মেজার্স ইট বাই ফাইন্ডিং দ্য রিসিপ্রোকাল অফ দ্য ওয়েভলেন্থ। এই রিসিপ্রোকাল অফ দ্য ওয়েভলেন্থকে আমরা কি বলি? ওয়েভ নাম্বার বলে থাকি। ঠিক আছে, তো যখন আয়ার রেডিয়েশনটা বেসিক্যালি অর্গানিক মলিকুল অ্যাবজর্ব করে কিংবা বন্ডসরা অ্যাবজর্ব করে, ডিপেন্ডিং অন হুইচ দ্য এনার্জিজ অফ দ্য রেডিয়েশনস আর অ্যাবজর্ব, bonds between atoms will vibrate by stretching, bending and twisting. ঠিক আছে, there are three ways in which the bonds vibrate. It's either bending, stretching, twisting. আমি যদি একটু দেখাই তোমাদের, দাঁড়াও। এই যে এইভাবে বেসিক্যালি তোমার স্ট্রেচিং হবে, বেন্ডিং হবে। এই দেখো, এই যে এইভাবে স্ট্রেচিং হইতে পারে, বেন্ডিং হইতে পারে, টুইস্টিং হইতে পারে, তাই না? ডিপেন্ডিং অন হাউ মাচ, বললাম না যে কতটুকু এনার্জি সে অ্যাবজর্ভ করে ওইটার উপর ডিপেন্ড করে। সিমেট্রিক স্ট্রেচিং হইতে পারে। এটা স্প্রিং, মনে করো এটা সি, এটা সিএল, এটা সিএল, এটা মনে করো সি। ঠিক আছে, তো বুঝতেই পারছো যে কিভাবে স্ট্রেচ হয়। এভাবে মনে করো তোমার স্ট্রেচ মানে ভাইব্রেট করতে পারে, স্ট্রেচিং ভাইব্রেশন কিংবা অ্যাসিমেট্রিক স্ট্রেচিং, দেখলা যে একদিকে বেশি স্ট্রেচ হইতেছে, আরেকদিকে কম স্ট্রেচ হইতেছে। আবার এদিকে সিমেট্রিক ব্যান্ডিং ভাইব্রেশন হইতে পারে, লাইক এইভাবে ভাইব্রেট করতেছে উপর দিয়ে, কি বলে, ও ও লাইক এভাবে ভাইব্রেট করতেছে, এভাবে। ঠিক আছে, আবার এসিমেট্রিক ব্যান্ডিং, একদিকে বেশি ভাইব্রেট করতেছে, একদিকে কম ভাইব্রেট করতেছে। ঠিক আছে, সো দিজ আর ওয়েজ ইন উইচ দে বেসিক্যালি ভাইব্রেট depending on how much infrared radiation the bonds absorb. Anyways, the molecules will only vibrate at a specific frequency. This part is very much important. মলিকিউলসরা একটা স্পেসিফিক ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করবে। ওই স্পেসিফিক ফ্রিকোয়েন্সিকে আমরা কি বলি? রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বলি। ইট ইজ অ্যাট উইচ দ্য মলিকিউলস উইল ভাইব্রেট টু স্টিমুলেট লার্জার ভাইব্রেশন। আচ্ছা, একটা জিনিস বলবো, আমাদের ওয়ার্ল্ডের মধ্যে যতগুলা কম্পাউন্ডের মধ্যে বন্ড আছে, সিসিএল বলো, সিবিআর বলো, সিএফ বলো, তুমি জানো কি জানো না, প্রত্যেকটা বন্ডের একটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আছে। মানে তারা অলরেডি
নেচারের মধ্যে ভাইব্রেট করতেছে, ঠিক আছে? সো মনে করো এই এটার প্রত্যেকটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আবার ইউনিক। এটার মনে করো 58, 60, এটার মনে করো 61। এখন তাদেরকে যদি এর চেয়ে জুড়ে ভাইব্রেট করতে হয়, মানে এদেরকে যদি সিমেট্রিক স্ট্রেচিং কিংবা এই যে এসব ধরনের ভাইব্রেশন যদি যাইতে হয়, তাহলে এই বন্ডস গুলাকে এমন they will have to absorb that much amount of infrared radiation that is going to exceed their natural frequency. Because if the natural frequency is not exceeded, then this bending and asymmetric symmetric bending, symmetric stretching, asymmetric stretching will not occur. So যখন যে ফ্রিকোয়েন্সিটা, অবভিয়াসলি এই যে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি যারা কথা বলতেছে, এই রেজোনেন্স ফ্রিকোয়েন্সিটা অবশ্যই অবশ্যই তোমার বন্ডের ন্যাচারাল ফ্রিকোয়েন্সির থেকে বেশি হতে হবে, এটা মনে রাখবা, ঠিক আছে? সো এই জন্য এটাকে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বলা হয়, দ্যাট দ্য ফ্রিকোয়েন্সি ইজ গ্রেটার দ্যান দ্য ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ দ্য বন্ড which causes it to vibrate, ঠিক আছে? সো এটা মনে রাখবা, it is greater than the natural frequency of the bond, natural frequency vibration frequency of the bond, ঠিক আছে? কি বলছি? নাহলে তোমার এটা you won't be able to stretch it or bend it like এই যে যেভাবে দেখাইছি, ঠিক আছে? আচ্ছা, আমরা তো মেজার করি কিভাবে, যে ওয়েভলেন্থের রেসিপ্রোকাল করে আমরা এটাকে ওয়েভ নাম্বার হিসেবে আমরা কতটুকু ভাইব্রেশন অ্যাবজর্ব করছে এটা বার করতে পারি, কিংবা একটা মেজারমেন্ট পাইতে পারি। পার্টিকুলার অ্যাবজর্বেন্স অফ ক্যারেক্টারিস্টিক উইথ এন ইন্টেন্সিটিস, কিছু কিছু দেখায় তুমি স্ট্রং স্ট্রং অ্যাবজর্বেন্স পাবা, আবার কিছু কিছু দেখায় উইক অ্যাবজর্বেন্স পাবা, এটা আমরা দেখবো। ফর এক্সাম্পল, হাইড্রোজেন বন্ডস কজ OH bonds in alcohols and to be broad, whereas CO bond is carbonyl have a strong sharp absorbance peak. এই দেখো, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ আ আইআর স্পেকট্রা, ঠিক আছে? তুমি যদি এখানে দেখো, ওয়াই এক্সিসে তোমার অ্যাবজর্বেন্স রিপ্রেজেন্ট করে, মানে কতটুকু আইআর রেডিয়েশন অ্যাবজর্ব হয়েছে, আর এক্স এক্সিসে তোমার ওয়েভ নাম্বারটা রিপ্রেজেন্ট করে, মানে যতটুকু ওয়েভ লেন্থ আর কি অ্যাবজর্ব হয়েছে ওইটার জাস্ট রিসিপ্রোকাল, ঠিক আছে? কি বলছি এখন, তোমাকে কিন্তু এটা দেওয়া থাকবে, টেবিলটা এভাবে দেওয়া থাকবে, লাইক দে উইল প্রোভাইড ইউ দিস ডায়াগ্রাম, ইউ উইল হ্যাভ টু আইডেন্টিফাই, এরকম প্রশ্ন দিতে পারে, লুক এট দ্য টু ইনফ্রারেড স্পেকট্রাম এন্ড ডিটারমাইন হুইচ করসপন্ডস টু আ প্রোপানন এন্ড প্রোপান ডুয়াল। ইউ উইল হ্যাভ টু, এই টেবিলটা তোমাকে ডাটা বুকলেটের মধ্যে দেওয়া থাকবে, কারণ দিজ আর অল এক্সপেরিমেন্টালি টেকেন, ঠিক আছে? এই বন্ডের জন্য তোমার ক্যারেক্টারিস্টিক ইনফ্রারেড অ্যাবজর্পশন রেঞ্জটা কি হবে, এটা তোমার টেবিলের মধ্যেই, ডাটা বুকলেট ভ্যালুর মধ্যেই দেওয়া থাকবে। তোমাকে যেটা করতে হবে সেটা হইতেছে এই ইয়েটা, মানে কি বলে, ডায়াগ্রামটা দেখে তোমাকে আইডেন্টিফাই করতে হবে অ্যাবজর্বেন্স পিকটা সবচেয়ে বেশি কোথায়। দেখো, এই টেবিল এই ইয়ের ক্ষেত্রে, ডায়াগ্রামের ক্ষেত্রে দেখো অ্যাবজর্পশন পিকটা সবচেয়ে বেশি এখানে, এইটা তাই না? এই যে আমরা দেখতে পাচ্ছি তোমার 95 এর কাছাকাছি, আর এখানে দেখো এটা কোথার কোন রেঞ্জের মধ্যে, 1500, 1600, 1700, এখানে 1700, ঠিক আছে? 1700 থেকে 1800 এর মধ্যে আমরা অ্যাবজর্পশন রেঞ্জের মধ্যে এই পিকটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে কোথায় আমরা দেখবো এই 1700 টু 1800 এর মধ্যে? আমরা যদি দেখি, একটু অ্যানালিসিস করি, এই দেখো এইটা, তাই না? এই বিশেষ করে এই দুইটা রেঞ্জের মধ্যে পড়ে। তো এটা কি কার্বনটা, কার্বনাইল কম্পাউন্ড, আর এখানে একটা মাত্র, ওরা তো অলরেডি তোমার কম্পাউন্ডের নাম বলে দিয়েছে, তাই না? প্রোপাননের ক্ষেত্রেই আমরা জানি তোমার কার্বনাইল গ্রুপটা থাকে। সো এটা কি হবে তাহলে, এটা তোমার প্রোপানোন হবে, ঠিক আছে? এই যে আয়ার স্পেকট্রাম এ ইজ প্রোপানোন, আর সেকেন্ডটা তো অবভিয়াসলি তোমার প্রপান টুয়েলভ হবে, এবং এটা মেক সেন্স। আমি তোমাকে দিতে পারি, এভিডেন্স যদি দিই, দেখো এখানে ওরা কিন্তু আগে থেকেই বলছে, একটা জিনিস মনে রাখবা, কিছু অ্যাবজর্বেন্স আছে, কিছু কিছু অ্যাবজর্বেন্স আছে যেগুলোর ইন্টেন্সিটি খুবই স্ট্রং, আবার কিছু ইন্টেন্সিটি কিংবা অ্যাবজর্বেন্স যাদের ক্যারেক্টারিস্টিক উইথ অনেক ব্রড থাকতে পারে কিংবা শার্প থাকতে পারে। তো প্রোপাননের ক্ষেত্রে কিন্তু শার্প ছিল, কিন্তু কিছু কিছু পিকের ক্ষেত্রে তুমি ব্রড দেখবা, মানে ওভারঅল রেঞ্জ অফ মানে ওয়েভ নাম্বারের মধ্যে তুমি এই পিকটা দেখতে পারবা। সো এটা ব্রড, ঠিক আছে? এবং এটা কিসের মধ্যে পড়ে দেখো, কিসের 3100, 200 থেকে শুরু হয়েছে বিলিভ, 200
3200 থেকে 300 400 অলমোস্ট 3400 পর্যন্ত কিংবা 3500 পর্যন্ত দেখি। দেখো এই যে এটা দেখছো 3200 400 500 এই রেঞ্জের মধ্যে পড়ে। তাই এটা কোন গ্রুপ? ওএইচ গ্রুপ। ঠিক আছে, তার মানে কি এটা কি হবে? একটা মাত্র কম্পাউন্ডে আমাদের বলে দিছে কোনটা প্রপান 12 হবে। ব্যাপারটা বুঝছো কি বলছি? রাফসান, আনিশা, did you guys understand? Higher Yes. spectrum. Okay, good. Anisha, did you understand? Yes. ওকে, সো তারপরে আমরা যাই নেক্সটে। তো এই ডাটা বুকলেটের মধ্যে এই অ্যাবজর্পশন রেঞ্জ অফ বন্ডস টেবিলটা দেওয়া থাকবে, সো ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট ইট। দ্য কি ইজ টু বেসিক্যালি আইডেন্টিফাই ইট ভেরি ফাস্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল উইথ টাইম। ঠিক আছে, এই যে যা এক্সপ্লেন করছিলাম এখানে ওরা একটু দিয়ে দিছে, দেখো। ওকে, তারপরে আমরা যদি একটু দেখি কোর প্র্যাকটিক্যাল, যদি আমরা দেখি মেজারিং দ্য মোলার ভলিউম অফ আ গ্যাস। এটা যদিও আমরা আগে দেখছিলাম, জাস্ট একটা মনে করো রিক্যাপের মতো বলতে গেলে। এটা তুমি কিভাবে বেসিক্যালি বার করবা, এটা ইউনিট 3 এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা ইউনিট 3 এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, সো চেষ্টা করবা এটা যাতে মনে রাখতে পারো। The volume of gas produced in a reaction can be measured by collecting the gas with a gas syringe or by displacement of water. তোমাকে যদি কখনো গ্যাসের মোলার ভলিউম বার করতে বলে, তাহলে মোস্ট অফ দ্য টাইম ইউ উইল সি দ্য গ্যাস সিরিজ এক্সপেরিমেন্ট বিং পারফর্ম। It's you have the conical flask and you have the gas syringe here connected with a bunk here. প্রথমে যেটা, কিংবা there is another way, এটা আমরা আগের বারও দেখছিলাম, ওই যে alternative way is basically the displacement water equipment or the over water method, যেখানে আমরা কি করি, পানিকে মানে গ্যাসটা অবভিয়াসলি তোমার মানে পানির মধ্যে ডিজলভেবল হইতে হবে কিংবা সলিউবল হইতে হবে। সো অ্যাজ এ রিজাল্ট কি হবে, গ্যাসটা এখানে ডিজলভ হবে, ডিজলভ হওয়ার ফলে তোমার পানির ইয়েটা বাড়বে, মানে ভলিউমটা বাড়বে, এন্ড দেন উই ক্যান মেজার ইট ডাউন। একটা এক্সাম্পল হয়ে যাচ্ছে, মনে করো এই যে সোডিয়াম কার্বনেট আর HCl। ওকে, যেই আমরা HCl এড করবো, HCl এড করার পরে বাগ দিয়ে রিপ্লেস করে দিব, ফ্লাক্সটা বন্ধ করে দিব, HCl is going to get added up and then the salt and this particular thing will be produced। ঠিক আছে, so এই দেখো measure out a fixed volume of hydrochloric acid in conical flask at a known mass of sodium carbonate conical flask, immediately connect the gas syringe delivery tube, allow the reaction to go to completion, record the volume of CO2 produced। ঠিক আছে, তো তুমি রেকর্ড করে করবা মাস অফ। আচ্ছা, আরেকটা কথা, আমি কিন্তু এটা লাস্ট অনেক কি বলে লাস্টের ক্লাসেই মনে হয় বলছিলাম, ইফ আই এম নট রং, লাস্টের ক্লাসে, লাস্টের ক্লাসে না, অনেক আগের ক্লাসে বলছিলাম যে তোমার ওই যে কি বলে, এই যে আমরা ভলিউম অফ গ্যাসটা মেজার করব একটা সার্টিন টাইম ইন্টারভেলের মধ্যে মেজার করবো, লাইক সেই ফর ইনস্টেন্স 30 সেকেন্ড পর পর কিংবা 10 সেকেন্ড পর পর, হোয়াট এভার ইট ইজ, মেনলি 30 সেকেন্ড থাকে, 30 সেকেন্ড পর পর আমরা CO2 ভলিউমটা মেজার করতে থাকবো। ঠিক আছে, এটা মনে রাখবা। এরকম করবা, রিপিট দ্য এক্সপেরিমেন্ট উইথ ডিফারেন্ট মাসেস অফ সোডিয়াম কার্বনেট। ঠিক আছে, 10 15 0.20, কারণ সোডিয়াম কার্বনেটের বিভিন্ন মাসের ক্ষেত্রে বিহেভিয়ার কিংবা রেট অফ রিয়াকশনটা ডিফারেন্ট থাকে। ঠিক আছে, কিংবা ভলিউম প্রোডাকশনটা ডিফারেন্ট থাকে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, কিছু অ্যাজাম্পশন তোমাকে চিন্তা করতে হবে। দ্য অ্যামাউন্ট অফ গ্যাস লস্ট বিটুইন অ্যাডিং দ্য সোডিয়াম কার্বনেট কানেক্টিং ইজ নেগলিজিবল। ওই যে তুমি যে কনিক্যাল ফ্লাস্কের বাংটা খুলে যে HCl-টা অ্যাড করছো কিংবা সোডিয়াম কার্বনেটটা অ্যাড করছো, ওই সময় তো মানে তুমি লাগাই দিছো তাই না, মানে পড়ে গেছে, পড়ার পরেই যে কিছু গ্যাস তৈরি হবে, তুমি বাং লাগানোর আগে কিছু গ্যাস রিলিজ হয়ে যেতে পারে, তাই না? হ্যাঁ, এখন এটা রিলিজ হইতে পারে, কিছু করার নাই, কিন্তু তুমি ওই গ্যাসটা নেগলেক্ট করবা। যতটুকু গ্যাসটা যে হইছে মানে লস্ট হইছে বিফোর পুটিং দ্য বাং or between putting the bung into the conical flask after adding the sodium carbonate, we will have to neglect it. This is the first assumption. Second is the delivery tube setup is airtight, so no gas is lost. Sometimes তুমি দেখবা airtight থাকে না, কিছু গ্যাস লস্ট হইতে পারে। ঠিক আছে, the reaction goes to completion, এটা অবশ্যই তোমাকে অ্যাজিউম করতে হবে, যদিও কোনো সময় কমপ্লিশনে নাও যেতে পারে, কারণ ওই যে ইট ইজ রিলেটেড টু দ্য সেকেন্ড কি বলে স্টেটমেন্ট, যে কিছু গ্যাস যদি চলে যায় বের হয়, তাহলে তো বুঝতেই হবে যে কমপ্লিশনে যাবে না। অথবা বলতে পারো সোডিয়াম কার্বনেট ইজ নট ইন অ্যাবান্ডেন্ট অ্যামাউন্ট, সো দ্যাট ইজ ওয়াই রিয়াকশনটা কমপ্লিশনে যাইতেছে না। ঠিক আছে, অ্যাজাম্পশনস গুলো ইউনিট 3 তে প্রশ্ন দিতে পারে। আচ্ছা, এরপরে টেবিল দিয়ে গ্রাফ ড্র করবা। x is the mass of the carbonate আর ভলিউম অফ দ্য কার্বন ডাইঅক্সাইড অন দ্য y axis, এভাবে তোমার গ্রাফটা ড্র করতে দিবে তোমাকে।
ঠিক আছে, অ্যানালিসিসের ক্ষেত্রে ইউ উইল হ্যাভ টু রিড অফ দ্য ভলিউম অফ গ্যাস প্রডিউসড ফর আ সেন্সিবল মাস অফ সোডিয়াম কার্বনেট। ফর এক্সাম্পল তোমাকে যদি বলে 0.35 থেকে দেওয়া, তাহলে কতটুকু তৈরি হবে, বা তোমাকে যদি বলে আর কি কোন মাসে কতটুকু, লেটস সে এই মাসটা দিয়ে দিল, এই মাসে কতটুকু গ্যাস তৈরি হয়, তখন তুমি এই টেবিল দিয়ে মানে গ্রাফ জোর করছো, ওই গ্রাফ দিয়ে বেসিক্যালি তুমি ইজিলি বার করতে পারবা। এটা হলো কথা। তারপরে হইতেছে ইয়া, from the reaction equation 1 mole of sodium carbonate produces 1 mole of carbon dioxide. Okay, calculate the molar mass of sodium carbonate. এটা বার করব। আচ্ছা, এটা কোনটা, এটা কি ওরা ইয়ে বার করতে বলছে? হ্যাঁ, আচ্ছা, কিভাবে বার করবা ওরা এখানে একটা প্রসেসটা দেখাইছে আর কি। তো এই যে 0.35 গ্রামে কত আসে এটা বার করতে বলছে, তো তুমি ইজিলি মোলার মাসটা বার করতে পারবা সোডিয়াম কার্বনেটের, লাইক দিস। তারপরে এটা মনে হয় ওরা দিছে না, বাট আমি যদি দিয়ে দিই 0.35 ডিভাইডেড বাই 106.0, এটা দিয়ে তুমি বেসিক্যালি মোলসটা বার করে নিলা। এরপরে তুমি মোল রেশিওটা দেখবা, দেখো এখানে মোল রেশিও অনুযায়ী তোমার এখানে কত, মোল রেশিও অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি 1 মোল অফ সোডিয়াম কার্বনেট 1 মোল অফ কার্বন ডাইঅক্সাইড দিতেছে, তার মানে এতটুক মোলই বেসিক্যালি অফ কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। এরপরে তুমি জানো কি করতে হবে, আমরা জানি 1 মোল প্রোভাইডস 24 ডিএম কিউব, তাহলে তুমি কি 0.033 মোল টাইমস 24, এটা হবে আনসার। তাহলে আমরা ইজিলি মানে ডিএম কিউবে আর কি, ওটা পরে তুমি সিএম কিউবে কনভার্ট করতে পারবা। ও না না না, ভুল বলছি, এটা তুমি ইয়ে থেকে সরি, গ্রাফ থেকে তুমি মেজার করতে পারবা, সরি আমি ভুল বলছি, গ্রাফ থেকে তুমি বার করবা ওইটা, এই যে কি বলে মাস অফ সোডিয়াম কার্বনেট 0.35 থেকে বার করবা, এন্ড দেন তুমি ইয়ে করবা মলার ভলিউম অফ ইউনো মলার ভলিউম অফ গ্যাসটা তুমি এটা বার করতে পারবা। ঠিক আছে, এটা হলো কথা। হুম, ওই যে 0.079 টাইমস যে মোল আছে, যেটা ওই যে তুমি মোল বার করছো, ওই মোল দিয়ে তুমি মাল্টিপ্লাই করলে তুমি পরে মোলার গ্যাস ভলিউমটা বার করতে পারবা। ঠিক আছে, তো এটার মেইন কথা হইতেছে দ্যাট প্রশ্ন কিন্তু এভাবেই আসবে, তোমাকে হয়তোবা বলবে যে এতটুক মাস অফ সোডিয়াম কার্বনেট দেওয়া আছে, এইটার তোমার কি বার করতে হবে, লাইক তোমার ভলিউম অফ গ্যাসটা টেবিল থেকে বার মানে কি বলে মোল দিয়ে প্রথমে তুমি ইয়েটা বার করবা, মোলসটা বার করবা, মোলার মাস এন্ড হোয়াট এভার ডাটা ইজ প্রোভাইডেড। তারপরে গ্রাফ যে ড্র করছো, ওই গ্রাফ থেকে তোমার ইয়ে বার করবা, কি বলে তোমার ভলিউম অফ CO2 যেটা প্রডিউস হয়েছে ওইটা বার করবা, অ্যান্ড দেন ওটা দিয়ে মাল্টিপ্লাই করে তুমি ইজিলি মলার গ্যাস ভলিউমটা বার করতে পারবা। ঠিক আছে, এটা হলো কথা। দ্য এক্সপেরিমেন্ট ক্যান দেন বি ইউজ টু ডিটারমাইন দ্য আইডেন্টিটি অফ এন আননোন মেটাল ইন আ মেটাল কার্বোনেট। ঠিক আছে, দ্য প্রসেস ক্যান দেন বি অ্যাপ্লাইড ইন আ থার্মাল ডিকম্পোজিশন অফ মেটাল কার্বনেট অ্যাজ ওয়েল দ্য রিঅ্যাকশন। এই যে সামটাইমস তোমাকে MCO3, ঠিক আছে, তোমাকে MCO3 দিয়ে দিতে পারে ইনস্টেড অফ সোডিয়াম কার্বনেট, তখন তোমাকে বলতে পারে দ্যাট টু ফাইন্ড দ্য আইডেন্টিটি অফ MCO3, মানে আইডেন্টিটি অফ M আর কি, মোর স্পেসিফিক্যালি স্পিকিং। তাহলে তুমি মলার মাসটা যদি বার করতে পারো, তাহলে ইজিলি তোমার জন্য ওই মেটালটা আইডেন্টিফাই করা সহজ হয়ে যায়, পিরিয়ডিক টেবিল থেকে তুমি ইজিলি দেখে নিবা, তাই না? কিছু ওয়ার্কড এক্সাম্পল আছে, সে ফর এক্সাম্পল এখানে একটা ওয়ার্ক এক্সাম্পল যদি দেখা যায়, এটা এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাকে মনে করো একটা রুম টেম্পারেচার প্রেসারে 0.950 গ্রাম অফ গ্রুপ 2 মেটাল কার্বনেট দেওয়া, এটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে রিঅ্যাক্ট করছে টু প্রডিউস কত, এতটুক অ্যামাউন্ট অফ গ্যাস অফ CO2, রিডিউস দ্য আইডেন্টিটি অফ মেটাল M। ওকে, আমরা যদি দেখি প্রথম স্টেপ হইতেছে ফাইন্ড দ্য মোলস অফ CO2 ভলিউম অফ গ্যাস ডিভাইডেড বাই মোলার গ্যাস ভলিউম। ঠিক আছে, প্রথমেই তুমি মোলস বের করে ফেলবা, যেহেতু সব দেওয়া আছে, তোমার ভলিউম অফ গ্যাস দেওয়া আর মোলার গ্যাস ভলিউম দেওয়া, তো ওইটা দিয়ে জাস্ট ডিভাইড করে নিবা, এটা ফর্মুলা। ঠিক আছে, কিভাবে নাম্বার অফ মলিকুলস বার করতে হয়, তো তোমার এটা তো দেওয়াই আছে, দেখো সিএম কিউব থেকে ডিএম কিউবে কনভার্ট করবা। মলার গ্যাস ভলিউম কি দেওয়া আছে তোমার? হ্যাঁ দেওয়া আছে, ওটা তো তোমার 24 থাকে সব সময়, 1 মোলের জন্য 24 থাকে। তাহলে তোমার মানে কি বলে এতটুকু, মানে যদি 1 মোলের জন্য 24 থাকে, তাহলে এতটুকু মোলের জন্য, সরি এতটুকু মোল না, সরি, যে কি বলে এতটুকু সিএম কিউব CO2-র জন্য তোমার ইয়ে কত থাকবে, মানে কি বলে CO2-র ইয়ে কত, নাম্বার অফ মোলস কত থাকবে, তো এটা তুমি বের করে ফেলবা এভাবে। After you find the moles of CO2, you then find the মানে কি বলে you check out the ইয়ে কি বলে, আমি ভুল বলছি না, you check out the
হুম, ইউ চেক আউট দ্য কি বলে মোলস অফ MCO3 হিয়ার। এখন মোস্টলি এটা অ্যাজাম্পশনের ক্যালকুলেশনের অ্যাজাম্পশনের জন্য, যদিও তোমাকে ইউ ডোন্ট হ্যাভ টু রাইট দ্য ইকুয়েশন, ঠিক আছে? আগের বার তো তোমাকে ইকুয়েশন দিয়ে দিছে, তাই না? মোস্ট অফ দ্য টাইম এটা ইট ইজ লাইক মানে কি বলবো, একটা ট্রিক। সবসময় মনে রাখবা যে রিয়াকশন না লিখে তুমি এই অ্যাজাম্পশনটা মোস্ট অফ দ্য টাইম ধরতে পারো। তারা এত বেশি কমপ্লেক্স দেয় না, যে 1:1 রেশিও দিয়ে থাকে আর কি সবসময়। সো 1:1 রেশিও অনুযায়ী যদি তোমার মানে মানে রিয়াকশনটা হয়, মোস্ট অফ দ্য টাইমই হয় আর কি, এটা নিয়ে চিন্তা করতে হবে না। যদি 1:1 রেশিওতে না হয় তাহলে তোমাকে কিন্তু রিয়াকশনটা দিয়ে দিয়ে দিবে। কিন্তু রিয়াকশনটা যদি না দেওয়া থাকে, মানে ইকুয়েশনটা যদি না দেওয়া থাকে, তখন এখানে দেওয়া আছে, ঠিক আছে? এখানে দিয়ে দিছে জাস্ট তোমাকে বোঝানোর জন্য। কিন্তু যদি না দেওয়া থাকে, মোস্ট অফ দ্য টাইম তুমি অ্যাজিউম করবা দ্যাট 1:1 রেশিওতে রিয়াকশনটা হইতেছে, মানে 1 মোল অফ MCO3 ইজ প্রডিউসিং 1 মোল অফ CO2। তার মানে কি তুমি কি বলে যে CO2 যে মোলস যেটা তুমি বার করছো ওইটারই বেসিক্যালি মোল 1:1 রেশিও অ্যাজিউম করলে MCO3 এর মোলস হবে, ঠিক আছে? এটা একটা ট্রিক, শর্টকাট ট্রিক, এটা মনে রাখবা। তারপরে তুমি ইউনো ইয়ে এই ফর্মুলাটা দিয়ে তুমি বেসিক্যালি মলার মাসটা বার করে নিলা, তাই না? এখন মলার মাসটা বার করার পরে তুমি অ্যালজাব্রাইক এক্সপ্রেশন সেটেল করবা। এটা তো টোটাল মলার মাস, আমরা জাস্ট এম এর মলার মাস লাগবে, এক্স ধরো, আর বাকিটা তো জানো তুমি CO3 এরপরে এমটাকে সাবজেক্ট বানায় তুমি বার করে ফেলো 40.9। এটা তুমি পিরিয়ডিক টেবিল থেকে ধরে নাও, দ্য ক্লোজেস্ট গ্রুপ অ্যাটমিক মাস ইজ ক্যালসিয়াম, ক্যালসিয়ামের 40.1 থাকে, দেয়ারফর দ্য মাস ইজ ক্যালসিয়াম, ঠিক আছে? সো এইভাবে তুমি তোমাকে ইয়ে করতে হবে, কি বলে, বার করতে হবে মেটাল, মাসের মেটালটা। Okay, examiners can write these equations to include the following distractions. The molar mass of the metal carbonate is close to the mass of a group 2 metal. The mass of the carbonate ion needs to be subtracted from the molar mass in order to reduce the identity of the metal. এটা তো আগেই বললাম, ওই যে প্রথম টোটাল মাস থেকে তোমাকে টোটাল মাস থেকে CO3টাকে কাট করতে হবে, CO3টাকে কাট করতে হবে, মানে এম আর কি বলছে, তাহলে গিয়ে তুমি বেসিক্যালি এম এর মোলার মাসটা বার করতে পারবা। এটা হলো কথা। এগুলা মনে রাখবা। এটা যদিও আগে বলছিলাম দ্যাট হ্যাজার্ড, রিস্ক এন্ড প্রিকশন, হার্মফুল টু হেলথ, কোরোসিভ, কিছু সিম্বল আছে আমাদেরকে মনে রাখতে হবে। এই সিম্বল তোমাকে ডিরেক্টলি কোয়েশ্চেন পেপারে মানে দিয়ে দিবে কোয়েশ্চেনের সময়, এবং হ্যাজার্ডস অনুযায়ী তোমাকে বেসিক্যালি আইডেন্টিফাই করতে হবে দ্যাট উইচ হ্যাজার্ড ইজ অ্যাসোসিয়েটেড উইথ উইচ অ্যাসিড। ফর এক্সাম্পল, এটা এটা মানে কোরোসিভ, এটা মানে অক্সিডাইজিং, এটা মানে হার্মফুল টু ডেথ, এটা মানে ফ্লেমেবল না। কিন্তু ফ্লেমেবলের কিন্তু আলাদা একটা সিম্বল আছে, ঠিক আছে? যখনই দেখবা গুল্লা প্রকৃতির একটা জিনিস এবং আশেপাশে তোমার ফ্লেম দেওয়া, তাহলে বুঝতে হবে এটা ফ্লেমেবল, ঠিক আছে? এটা মনে রাখবা। So the hazards depend on the type and concentration of the acid. Most dilute acids either require no hazard symbol or they are an irritant. So require the symbol to show they are harmful to health. Eye protection should be worn when handling. So মেইন যদি এটা থাকে তাহলে মোস্ট অফ দ্য টাইম, বা corrosiveness যদি থাকে তাহলে চোখে কি প্রোটেকশন, আই প্রোটেকশন পরা লাগে, যাতে মনে করো স্পিলেজ হয় তোমার চোখে, যাতে ইয়ে না করে, ঠিক আছে? গ্লাভসও পরা লাগে যাতে তোমার স্কিনের মধ্যে যাতে না আসে। যদি টক্সিক থাকে, টক্সিকের ক্ষেত্রে দেখবা যে একটা সিম্বল, একটা স্কেলিটনের সিম্বল আছে, ঠিক আছে? স্কেলিটনের সিম্বল থাকে ইটস টক্সিক। আর টক্সিকের ক্ষেত্রে মানে যদি গ্যাস তৈরি হয় তাহলে এটা টক্সিক থাকবে। তখন তোমাকে ফুল জিনিসটা ইউজ অফ ফুম কাভার, মানে ফিল্ম কাভারের ভিতরে এক্সপেরিমেন্টটা করা লাগবে, যাতে বলতে পারো টক্সিক গ্যাসটা তোমার বলতে পারো তোমার সারা ল্যাবরেটরিতে ছড়িয়ে না যায়, এবং ইউনো আমাদের হেলথ এফেক্ট না করে, ঠিক আছে? কি বলছি, এটা হলো কথা। সো উইথ দিস আমাদের ইউনিট 2 আজকের জন্য শেষ বলতে গেলে। আমরা ইউনিট 3 উপরে আহ, একটা সরি একটা ক্লাস নিব, অ্যাকচুয়ালি দুইটা ক্লাস নিব বেসিক্যালি। এটা বলবো কি বলে, সেটা হইতেছে তোমাদের, এটা পরে করবো, এখন না। আগে আমরা কোয়েশ্চেন পেপারটা শুরু করব, ইউনিট 1 আর ইউনিট 2, আর তারপরে লাস্টের দিকে আমরা ইউনিট 3 দুইটা ক্লাস করব, ঠিক আছে? ওখানে স্ট্যান্ডার্ড সলিউশন কিভাবে তৈরি করতে হয় আর টাইট্রেশন আর ভলিউমেট্রিক অ্যানালিসিস, এই দুইটা আমাদেরকে শিখতে হবে। বাকি সব কিছুই বলতে পারো ইন আ সেন্স ইউনিট 2 থেকে যা শিখাইছি, এই যে সিম্বল বলো, কোর প্র্যাকটিক্যালস দেখাইছি যেগুলা, এগুলা থেকেই বেসিক্যালি প্রশ্ন আসবে। আর ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি থেকেও কিছু প্রশ্ন আসে ইউনিট 3 থেকে। সো ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট দ্যাট, ইট ইজ দ্য মোস্ট ইজিয়েস্ট অ্যামং দ্য 3 ইউনিটস। হোমওয়ার্কগুলো পাঠায় দাও কাশিফ, রাফসান, কারণ আমরা নেক্সট ক্লাস থেকে ইয়েটা শুরু করবো। তোমাদেরকে বললাম যে আগে আমরা ডাউট ক্লিয়ারেন্স করব, মানে প্রত্যেকটা হোমওয়ার্ক একটু দেখাবো কনফিউশনস গুলো, এন্ড দেন আস্তে আস্তে আমরা ইয়েতে কি বলে কোয়েশ্চেন পেপারে চলে যাবো, ঠিক আছে?
আর কোয়েশ্চেন পেপার কিন্তু যখন শুরু হবে তখন কিন্তু আরো হোমওয়ার্ক দিব আমি, সো পেন্ডিং হোমওয়ার্ক যাতে রাখিও না, এটা আমার রিকোয়েস্ট থাকবে। কারণ কোয়েশ্চেন পেপারের হোমওয়ার্ক কিন্তু আলাদা, ওইটা করতে করতেই তোমাদের অনেক সময় চলে যাবে। ঠিক আছে? সো একটু ডিসিপ্লিন হও, সময় খুবই কম। কারণ যত সময়, এখন কিন্তু ফেব্রুয়ারি শেষ বলতে গেলে, তাই না? এখানে কিন্তু 31টা দিন না, কিন্তু ফেব্রুয়ারিতে 28টা দিন থাকে। সো ফেব্রুয়ারি শেষ, মার্চ বাকি, তারপরে এপ্রিল। কম বলতে পারো ইন আ সেন্স 2টা মাস, মোস্ট প্রবলেম 2টা মাস আছে। তো 2 মাসের ভিতরে আমাদের 1 মাসই চলে যাবে কোয়েশ্চেন পেপারের ক্ষেত্রে, বাকি 1 মাস কিন্তু তোমাকে নিজের পড়াশোনা আর মকে চলে যাবে। ক্লিয়ার? সো সময়টা একটু ইউটিলাইজ করো। ইউটিলাইজ করতে না পারো তাহলে লাস্টের মাসে গিয়ে তোমার এমন প্রেশার পড়বে যে তুমি কোনো কিছুতেই ইয়ে করতে পারবে না। বারবার বলতেছি। তো আজকের জন্য বাই, তাহলে সি ইউ।